এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ারে এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, যেমন ঢাকার দক্ষিণে কেরানীগঞ্জ থানার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দল এবং ডাকাত দল কয়েকজনকে জিম্মি করে রেখেছেন, তারপর শ্বাসরুদ্ধকর একটি অভিযান আমরা দেখলাম। এবং যদিও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে এই অস্ত্র ছিল খেলনার, সেই ঘটনাটি যেমন দেখেছি, তাছাড়াও পাশাপাশি সাম্প্রতিক কিছু ঘটনা কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টি করছে। সেটি নিয়েও আজকে কথা বলবো। নির্বাচনমুখী রাজনীতি সবকিছু তো থাকবেই, সেজন্যই আমরা আজকে আমাদের শিরোনাম রেখেছি নির্বাচনমুখী রাজনীতি এবং সাম্প্রতিক বাংলাদেশ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, যদি পরিচয় করে দিই। রয়েছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব আক্তার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। জনাব আক্তার হোসেন, আপনার কাছে যদি শুরুতেই আসি, এই যে সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা যদি আজকের ঘটনাটা বলি, যদিও এই যে শ্বাসরুদ্ধকর একটি অবস্থা, 4 ঘন্টা আমরা দেখেছি যে ডাকাত দল ব্যাংক দখল করেছে, জিম্মি রয়েছেন অনেকে, এবং যৌথ বাহিনীর অভিযান দেখলাম। পরবর্তীতে অবশ্য জানা গিয়েছে যে এগুলো খেলনা পিস্তল ছিল, এটিও আমরা জানতে পেরেছি। তাছাড়াও সম্প্রতি কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের যোদ্ধারা হামলা ও হত্যার শিকার হচ্ছেন, এমন অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং ইজতেমা ময়দানে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ যদি আমরা বলি, সেটিও ঘটেছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে এমন কেন হচ্ছে, কেন এরকম উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটু আপনার কাছেই জানতে চাব। 5 আগস্টের আগে পর্যন্ত বাংলাদেশের পুলিশ বাহিনী যত অর্গানাইজড হইতে কাজ করতেন, আওয়ামী লীগ সরকারের যে কোনো নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করতেন। শুধু তাই নয়, আরও বেশি আওয়ামী লীগ নিজেকে প্রমাণ করবার জন্য অতি উৎসাহী হয়েও তারা অনেক কিছু করেছেন। আমরা দেখেছি যে জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে পুলিশ এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে বাহিনী হিসেবে তারা তাদের গুলিবর্ষণ থেকে শুরু করে নিয়ে সব কিছুই তারা করেছে। এখন 5 আগস্টের পরে যা হলো, আমরা দেখলাম যে এখন পর্যন্ত আমাদের যে পুলিশ বাহিনী, তারা তাদের যে মানসিক শক্তি, নৈতিক শক্তি, সে শক্তিটা তারা এখন পর্যন্ত ফিরে পাননি। এটা ঠিক যে সবাই অপরাধী পুলিশের বিষয়টা এমন নয়। পুলিশের মধ্যে অনেকেই আছেন যারা আসলে ভালো, যারা সরকারি যে সার্ভিসের রুলস আছে তার মধ্যেই থাকার চেষ্টা করেন। কিন্তু অনেকেই আছেন এমন যারা অতি উৎসাহী হয়েছেন এবং এই মানবতা বিরোধী যে অপরাধ, সে অপরাধে তারা অংশ নিয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে যেহেতু পুলিশ বাহিনী হিসেবে অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তো তাদের মানসিক যে শক্তি, সেই শক্তিটা এখন পর্যন্ত তারা পুনরুদ্ধার করতে পারেনি। এটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে, অনেক পুলিশ অফিসার এবং পুলিশের অধস্তন বা কর্মকর্তা যারা আছেন, তারা অনেকেই বিগত সময়ে নিয়োগপ্রাপ্ত, এবং বিগত সময়ে যারা নিয়োগ পেয়েছেন, এটা ধরে নেওয়া যায় যে শতকরা 90% রাজনৈতিক বিবেচনায় তারা নিয়োগ পেয়েছেন। হ্যাঁ, পরীক্ষা দিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু নিয়োগের চূড়ান্ত যখন মুহূর্ত, সেটা রাজনৈতিক বিবেচনাতেই তাদের নিয়োগটা হয়েছে। এমত অবস্থায় একই তো তারা অভ্যুত্থানের বিপক্ষ শক্তি হিসেবে তখন কাজ করেছে, দ্বিতীয়ত হচ্ছে তাদের মধ্যে আওয়ামী লীগ বা ফেসিবাদের যারা দোসররা আছেন তাদের একটা বড় অংশ থেকে গেছে। সব মিলিয়ে তারা এখন পর্যন্ত মানসিক যে শক্তি, সেটা তারা অর্জন করতে পারেনি। আমরা দেখেছি অভ্যুত্থানের পরপরের সময়টাতে থানাগুলো একেবারে অচল হয়েছিল। এখন কিছু থানাগুলো চলছে, কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনাগুলো ঘটছে, সেই জায়গাগুলোতে আমরা পুলিশের খুব ভালো পদক্ষেপ আমরা দেখছি না। সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে করে সেনাবাহিনীও যে খুব বেশি এই জায়গাটাতে সফলতার মুখ এখন পর্যন্ত দেখাতে পারছে, এটাও আমাদের কাছে মনে হয় না। আমরা দেখতেছি যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে খুব বেশি সফলতার মুখ দেখাতে পারেনি। এটা একটা ব্যর্থতার জায়গা তৈরি হয়েছে। এবং এরই পরিস্থিতিতে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যারা বিগত সময়ে ছাত্রদের উপরে নির্যাতন নিপীড়নগুলো করেছে, এই আওয়ামী ফেসিবাদীরা যারা, তাদের হাতে প্রচুর টাকা পয়সা এবং অনেক অবৈধ অস্ত্র তাদের হাতে আছে। আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাদের অনেককেই হয়তো কোথাও ছুরিকাঘাতে তাকে হত্যা করা হচ্ছে, কোথাও ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ঘটছে। কিন্তু একটা স্টুডেন্ট, সে তো মারা যাচ্ছে, এটা তো বাস্তবতা। তাতে অনেকগুলো জায়গায় অনেককে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার করা দেয়ালে লেখার কারণেও কিন্তু এখন এখানে আরো একটা জিনিস ঘটেছে, সেটা হলো যে যারা ছাত্রলীগের
দেখবেন যে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী আলামিন রহমান চিটাগংগে যখন একজন মারা যাওয়ার খবর পাওয়া গেল, তিনি ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট দিলেন এবং সেটাকে তিনি সেলিব্রেট করলেন। তারপরে আওয়ামী লীগের দোসর অমির রহমান পিয়ালরা, তারা ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম হোসেন, তারা মিলে ফেসবুক লাইভে এসে তারা কিন্তু হত্যার কথা বলতেছেন। এই সব কিছু মিলিয়ে এই যে ছাত্রলীগ, তাদের যে জঙ্গিপনা, সন্ত্রাসী যে কার্যক্রম, সেখান থেকে কিন্তু তাদেরকে নিবৃত্ত করা যায়নি। অর্থাৎ যারা শিক্ষার্থীদের উপর হামলা করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, হত্যাযোগ্য চালালো, মানবতা বিরোধী অপরাধ করলো, গণহত্যা করলো, তাদেরকে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি করা যায়নি। অতএব তারা বিভিন্ন ধরনের অপকর্ম করার চেষ্টায় লিপ্ত আছে। আর অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখন পর্যন্ত নিজেদেরকে সুশৃঙ্খল জায়গায় এখন পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। এই জায়গায় ব্যর্থতার কারণেই মূলত এই যে পরিস্থিতিগুলো আমরা দেখছি, যে বিভিন্ন জায়গায় ধরেন ডাকাতরা, তারা আসল অস্ত্রও নাই, নকল অস্ত্র নিয়ে তারা কোনো একটা ব্যাংক ডাকাতি করতে যাওয়ার মতো সাহস পেলেন, তাদের কাছে আসল অস্ত্রও নেই। এই সাহসটা তারা কেন পান? জি, নাজমুল আশরাফ, আপনার কাছে যদি আসি, যে এই যে জনাব আক্তার হোসেন বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরিভাবে আসলে অ্যাক্টিভ না, আবার দোসর অনেকে ষড়যন্ত্রের কথাটাও কিন্তু বলছেন, আপনি কি মনে করেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির পিছনে দায়ীটাকে? ধন্যবাদ আপনাকে। দেখেন, গণ অভ্যুত্থানের পরে 3 দিন সরকার ছিল না, 7 দিন পুলিশ ছিল না, তারপরে আস্তে আস্তে পুলিশ ফেরত এসেছে। এখনও পুলিশ পুরোদমে তাদের দায়িত্ব পালন করছে না। এখন যারা দায়িত্বে আছেন আমরা ধরে নিচ্ছি তারা নির্দোষ, মানে সেই গণ অভ্যুত্থানে মানুষ হত্যাও করে নাই, বা আওয়ামী লীগের আমলে যে বেআইনি কাজ করতো মানুষের বিরুদ্ধে সেগুলো না। সেই মানুষগুলো তাহলে কেন আইনানুগ ভূমিকা পালন করছে না? বাড়াবাড়ি করা দরকার নাই, বাড়াবাড়ি তো আওয়ামী লীগের আমলে পুলিশ করেছে। এই পুলিশ যদি আইনানুগ ভূমিকাও পালন করে, তাও কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি আরেকটু ভালো হওয়ার কথা। কেন তারা আইনানুগ ভূমিকা পালন করছে না তার উত্তর তারা দিতে পারবে। আমরা যেটা বুঝি, যেটা জনাব আক্তার হোসেন বলছিলেন, যে গণঅভ্যুত্থানের পরে সারা দেশে 5 শতাধিক থানায় যে হামলা হলো, পুলিশ মারা হলো, অস্ত্র লুট করা হলো, আগুন দেওয়া হলো, থানাগুলো শেষ করে দেওয়া হলো, এতে করে তাদের মধ্যে যে ভয়টা তৈরি হয়েছে, আর 16 বছর যে তারা অন্যায় করেছেন সেই অপরাধ বোধ তো আছেই, সব কিছু মিলিয়ে তারা এখন নৈতিক বল বা সাহসটা পাচ্ছে না। তাহলে পুলিশ বাহিনী যারা পরিচালনা করেন, আইজিপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বে আছেন, তারা তো প্রতিনিয়ত এদেরকে বুস্ট আপ করার চেষ্টা করছেন, তাদেরকে সাহস দিচ্ছেন, নৈতিক বল বাড়ানোর চেষ্টা করছেন, নানানভাবে পারসুয়েট করছেন, কোনোভাবে কাজ হচ্ছে না। তাহলে এই পুলিশ দিয়ে আপনি কি করবেন? যেই পুলিশকে আপনি 4 মাসেরও বেশি সময় হয়ে গেছে, এতদিনও তাদের স্বাভাবিক দায়িত্বে ফেরাতে পারছেন না, স্বাভাবিক কর্মকাণ্ড করতে দিচ্ছে না। আপনি রাস্তাঘাটে যখন পুলিশ দেখবেন, কোনো একটা ঘটনায় যখন পুলিশ দেখবেন, মনে হয় যে পুলিশই জনগণকে বা সাধারণ মানুষকে ভয় পাচ্ছে, এমনভাবে তাদের আচরণটা আমরা দেখি। তার মানে হয় তারা ইচ্ছাকৃতভাবে এরকম দায়িত্ব পালন করছে যাতে পরিস্থিতি খারাপ থাকে, অথবা ভয় পাচ্ছে, অথবা তাদের মাথায় অন্য কিছু থাকতে পারে। তো সেই কাজটা যখন পুলিশ বাহিনী করতে পারছে না, তার বিকল্প বা অতিরিক্ত শক্তি হিসেবে আমরা সেনাবাহিনীকে মাঠে দেখলাম, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে। সেই সেনাবাহিনী কি পারছে তো না। মানে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনী, আমাদের যত বাহিনী আছে সকল বাহিনী মিলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারছে না। তাহলে এই সবগুলো বাহিনীর দায় আছে, বা এই বাহিনীগুলো যারা পরিচালনা করেন, যেই উপদেষ্টা বা মন্ত্রণালয়ের অধীনে, তাদের ব্যর্থতা আছে। আমরা তো তাদের ব্যর্থতার কথা স্বীকার করতে দেখি না। যখন কোনো একটি ঘটনা ঘটে, তার ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যা বলেন অনেক ক্ষেত্রে হাসি পাওয়ার মতো। হ্যাঁ, জনাব ওবায়দুল কাদের 3 মাস দেশে লুকিয়েছিলেন, তারপরে তিনি নিরাপদে দেশ থেকে বের হয়ে চলে গেছেন। এটা জিজ্ঞাসা করার পরে সাংবাদিকরা উনি বললেন যে, কই আমরা তো জানতাম না, আপনারা জানলেন না কেন, আমাদেরকে বললেন না কেন, তাহলে আমরা ধরে নিয়ে আসতাম। হাস্যকর কথাবার্তা। একজন স্বরাষ্ট্রমন্ত্রী যার অধীনে এতগুলো বাহিনী, এত রকমের গোয়েন্দা সংস্থা কাজ করে, তিনি জানবেন না ওবায়দুল কাদের মতো একজন নেতা 3 মাস দেশে লুকিয়েছিলেন এবং নিরাপদে দেশ ছেড়ে চলে গেছেন? এটা খুবই হাস্যকর। এটা যদি হয়ে থাকে যে তিনি জানেন না, তাহলে ওই পদে থাকার তার অধিকার নাই। আর যদি তিনি জেনে অস্বীকার করে থাকেন, সেটা তো তিনি অনৈতিক এবং অসৎ আচরণ করছেন। আমরা জানি না কোনটা ঠিক। আপনি যে ঘটনার কথা বললেন, যে কেরানীগঞ্জ ঢাকার মধ্যেই এত কাছের একটা জায়গা, সেখানে দিন দুপুরে ডাকাতি হলো। আমরা 4 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের কথা এবং ডাকাতির কথা, জিম্মি করার কথা সারাদিন টেলিভিশনে শুনলাম লাইভ, এবং এটাও শুনলাম যে তারা ভিতর থেকে গুলি করেছে। পরে শোনা গেল যে তাদের হাতে খেলনা পিস্তল। তাহলে গুলি করার কথা যে আমরা আগে জানলাম, সেটার কি হলো?
খেলনা পিস্তল নিয়ে এত বড় ঘটনা ঘটিয়ে ফেললো, এবং সেই খেলনা পিস্তল নিয়ে একটা ব্যাংকের শাখায় ঢুকে তারা 4 ঘন্টা সবাইকে জিম্মি করে রাখলো, এত সব বাহিনী, সেনাবাহিনী সহ বাইরে ঘিরে রাখলো, তাদেরকে আত্মসমর্পণ করার চেষ্টা করলো। এটা পুরোটাই কি একটা গল্প, না নাটক, না সত্যি ঘটনা, আমরা জানি না। এবং এগুলো উদ্ঘাটিত হবে কিনা আমরা জানি না। আমরা বহু ঘটনা ঘটে যেতে দেখছি, এগুলো নিয়ে অনেক বক্তব্য শুনছি। যেমন আক্তার হোসেন বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত কারো কারো লাশ পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও তাকে খুন করা হচ্ছে। সেই খুনের ঘটনাগুলো আমরা একভাবে জানছি, গণমাধ্যম একরকম আসছে, পুলিশ একরকমের বলছে, কর্তৃপক্ষ একরকমের বলছে, আবার আন্দোলনকারীরা আরেক রকমের ভাষ্য দিচ্ছে। কোনটা ঠিক আমরা জানি না। প্রমাণিত না হওয়া পর্যন্ত বলা যাবে না যে এই খুন খারাপিগুলো কে কখন কারা করলো। যারা পতিত, যারা অভ্যুত্থানে পরাজিত হয়েছে, সেই শক্তি তো নানানভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে গোটা বাংলাদেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তাদেরকে দমন করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, তাদেরকে নজরে রাখা বা যত রকমের ব্যবস্থা আছে, রাষ্ট্রের যে শক্তিশালী কোনো পক্ষ হতে পারে না। তো রাষ্ট্র যারা পরিচালনা করছেন, রাষ্ট্রের সকল শক্তি যাদের হাতে, সকল বাহিনী, আইন কানুন, ক্ষমতা, কর্তৃত্ব যাদের হাতে, তারা যদি এগুলো মোকাবেলা করতে না পারেন, এগুলো দমন করতে না পারেন, এগুলো উদ্ঘাটন করতে না পারেন, তাহলে কারা পারবে? ফলে এটা নিয়ে বিতর্ক হবে, নানান রকমের বক্তব্য আসবে, দোষারোপ নানা রকমের কথা হবে। আমি জনাব আক্তার হোসেন, আমি আবার আসবো, আরো বাড়তে থাকবে। জি আমি আবার আসবো। আমি জনাব আক্তার হোসেন আপনার কাছে যদি আসি, যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে রাজনীতির মাঠে নেমেছেন আপনারা, এবং বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে গঠিত হতে পারে তরুণদের একটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাবো। এছাড়াও এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি কোন বিষয়কে গুরুত্ব দিচ্ছে সেটিও যদি একটু স্পষ্ট করেন। জাতীয় নাগরিক কমিটি 8ই সেপ্টেম্বর গঠিত হলো। ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেই আমাদের যাত্রা শুরু হয়। আমরা 8 দফা কর্মসূচি নিয়েছিলাম। আমাদের একেবারে শুরুর দিন থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের যে অবস্থান, এই গণঅভ্যুত্থানের যে সরকার, সে সরকারকে সহযোগিতা করা যুগপৎভাবে এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, আমরা এই কাজটি করছি। আমরা বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং যারা ফেসিবাদ বিরোধী একটি রাজনীতি প্রত্যাশা করেন, বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দিশা দেখতে চান, তাদেরকে আমরা একত্রিত করবার চেষ্টা করছি। একই সাথে সরকার যখন বিভিন্ন জায়গায় তাদের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, সেই জায়গাগুলোতে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করছি। বিশেষত এই যে গত কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় খুনের ঘটনাগুলো ঘটছে, সে জায়গায় কেন এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো আমরা ব্যাখ্যা পাচ্ছি না, কেন এখন পর্যন্ত সবাইকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না, কেন এখন পর্যন্ত পতিত ফেসিবাদী দোসররা যারা আছে, যারা গণহত্যা করলো, 2000 মানুষকে হত্যা করলো, তাদের বিচার প্রক্রিয়া কেন এখন পর্যন্ত দীর্ঘায়িত হচ্ছে, কেন এখন পর্যন্ত ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, আমরা কিন্তু এই প্রশ্নগুলো সরকারের কাছে রাখছি। একই সাথে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো বিষয়গুলো সামনে আসলো, মানুষের যখন অবিশ্বাস তৈরি হলো, আমরা কিন্তু এটারও বিরোধিতা করেছি যে সরকারকে এটা পারতে হবে, যারা সিন্ডিকেট করছে তাদের সিন্ডিকেট ভাঙার মতো শক্তি সরকারের থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না, তাহলে নতুন কিছু তাদেরকে ভাবতে হবে। আমরা এই জায়গায় কিন্তু বলি, আমাকে যদি পার্সোনালি বলা হয়, তাহলে আমি মনে করি যে পুলিশ যেভাবে ভেঙে পড়েছে, তাতে করে আসলে এই আন্দোলনে অংশগ্রহণ যারা করেছেন তাদের মধ্য থেকে যারা যোগ্য আছে এবং যারা একটা সার্টেন এজ পার করেছেন এবং পড়ালেখার একটা সার্টেন স্টেজ পর্যন্ত যারা গিয়েছেন, তাদেরকে নিয়ে দ্রুত পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা দরকার। যদি আমরা এটা করতে পারি, 5,000, 10,000, 15,000 স্টুডেন্ট যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে যদি আমরা পুলিশ বাহিনীতে এখন নিয়ে আসতে পারি, তারা তো এই সন্ত্রাসীদেরকে ধরার ব্যাপারে তারা সক্রিয় ভূমিকা পালন করতে পারতো। কেন এখন পর্যন্ত এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে না, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি। একই সাথে আপনি বলছেন যে জাতীয় নাগরিক কমিটি আসলে সারা দেশব্যাপী তাদের কার্যক্রমগুলো কি চলছে। আমরা সারা দেশে থানা কমিটিগুলো গঠন করছি। এখন পর্যন্ত অর্ধশতাধিক থানায় আমাদের কমিটি হয়েছে। আমাদের আইনজীবী, ডক্টর, তারপরে শ্রমিক, তাদের জন্য আলাদা আলাদা উইং নিয়ে আমরা কাজ করতেছি। এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গায় আমাদের রাইজিং প্রোগ্রামগুলো করছি, যেখানে আমাদের রাজনৈতিক যে বক্তব্য সেগুলো আমরা পরিষ্কার করবার চেষ্টা করছি। এখানে একটা বিষয় হলো, জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক উদ্যোগ, এটা ইটসেলফ কোনো রাজনৈতিক দল নয়। আমরা মনে করি জাতীয় নাগরিক কমিটি একটা রাজনীতির ভাষা নির্মাণ করার চেষ্টা করছে, একটা ভাষার কথা বলছে রাজনীতিতে। সেই রাজনীতির ভাষার ভিত্তিতে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল তার আত্মপ্রকাশ হয়তো সম্ভবপর হয়ে দাঁড়াচ্ছে আর কি। আমরা মানুষের যে আগ্রহের জায়গাগুলো আছে, মানুষের যে বক্তব্যের জায়গাগুলো আছে, সেগুলো আমরা শুনছি, মানুষের সাথে আমরা কথা বলছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, যারা জাতীয় নাগরিক কমিটিতে আছেন এবং সারা দেশে যারা আরও ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন, বিভিন্ন সবাই তাদেরকে একত্রিত করে একটা রাজনৈতিক ফরমেশনের দিকে আমরা হয়তো যাব। কিন্তু জাতীয় নাগরিক কমিটির যে কাজ, সে জাতীয় নাগরিক কমিটি তার কাজটা করতে থাকবে।
নতুন যে রাজনৈতিক দল হবে সেটা আলাদা একটা প্ল্যাটফর্ম হবে, সেটা আলাদাভাবে তার কার্যক্রমগুলো পরিচালনা করবে। আচ্ছা, জনাব নাজমুল আশরাফ, নির্বাচনী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি। তারা বলেছেন যে যে তারা আশা করেছিলেন নির্বাচনে একটি রোড ম্যাপ দেওয়া হবে, কিন্তু রোড ম্যাপ যেহেতু দেওয়া হয়নি তারা হতাশা প্রকাশ করেছেন। এই হতাশা কতটুকু যৌক্তিক আপনি মনে করেন? না, সবশেষ যেটি প্রধান উপদেষ্টা বলেছেন, আমি এটা অনেক বড় অগ্রগতি দেখি আগের অবস্থানের তুলনায়। এর আগে নানান রকমের ধারণা টারণার কথা বলা হয়েছিল, কোনটার পরে কিভাবে করবে, সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সবার সম্মতির ভিত্তিতে কতটুকু সংস্কার হবে, বা না চাইলে সংস্কার ছাড়াই নির্বাচনে যাওয়া হবে, এরকম। এর বাইরেও সেনাপ্রধান একাধিক উপদেষ্টা কিছু ধারণার কথা দিয়েছেন, কিন্তু সবশেষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছেন এটা কিন্তু পরিষ্কার। আমি বুঝলাম না বিএনপি এখানে বিভ্রান্তির কি দেখছে। আমি বিএনপির একাধিক নেতার বক্তব্য শুনেছি, তারা বলছেন যে প্রধান উপদেষ্টা যা বলেছেন তার প্রেস সেক্রেটারি অন্যটা বলছেন, এবং এমনও একজন বলেছেন বিএনপি নেতা যে প্রধান উপদেষ্টা হচ্ছে তার বস, তার বসের কথার উপর দিয়ে উনি কথা বলেছেন, এবং বলেছেন বিষয়টা কিন্তু তা না। আমি দুজনের কথাই শুনেছি। যদি বলি, প্রধান উপদেষ্টা বলেছেন 2025 সালের শেষের দিকে অথবা 26 সালের প্রথমার্ধে, আই রিপিট প্রথমার্ধে, প্রথমার্ধ মানে কি, বছরের অর্ধে। সেই কথাটাই সুস্পষ্টভাবে প্রেস সেক্রেটারি বলেছেন 30 জুন। তো 30 জুনে তো বছরের অর্ধে, তার মানে 2025 সাল গোটাটা আর 2026 সাল অর্ধেকটা, এই 1.5 বছরের মধ্যে। এবং সেটাও কিন্তু প্রধান উপদেষ্টা ভেঙে বলেছেন যে 2025 সালের শেষ নাগাদ হতে পারে কি কি করলে পরে, আর সেটা আরও 6 মাস বেশি লাগতে পারে কি কি কারণে, সংস্কার, সেগুলো বাস্তবায়ন, রাজনৈতিক দলের সাথে ঐক্যমত, এই বিষয়গুলো বলেছেন। ফলে এটা একটা স্পষ্ট বক্তব্য আমি মনে করি। এখন রোডম্যাপ বলতে যদি বোঝায় অমুক তারিখে তফসিল ঘোষণা করা হবে, অমুক তারিখের মধ্যে ফলাফল হবে, অমুক তারিখে সংসদ গঠিত হবে, অমুক তারিখে এ হবে, ওই ডিটেইলে এখনও যান নাই। কিন্তু এখন কিন্তু সময়সীমাটা স্পষ্ট, 25-এর শেষ অথবা 26-এর মধ্য, তার মানে 1.5 বছর, সবটা মিলে 1.5 বছর। 1 বছর কি কি কারণে, 1.5 বছর কি কি কারণে, সেই ব্যাখ্যা দিয়েছে না। আমি তো এখানে কোনো অস্পষ্টতা দেখি না। প্রধান উপদেষ্টার সাথে তার প্রেস সেক্রেটারির বক্তব্যেরও আমি কোনো বিরোধ দেখি না। বিএনপি কেন হতাশ হয়েছে আমি জানি না, হয়তো বিএনপি আরও নির্দিষ্টভাবে চেয়েছে যে অমুক তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে, এত দিনের মধ্যে নির্বাচন শেষ করা হবে, তারপরে সংসদ গঠিত হবে, সরকার গঠিত হবে, ওরকম সুস্পষ্টভাবে দিন তারিখ উল্লেখ করে করে বলার প্রত্যাশা বিএনপি করেছিল কিনা আমরা জানি না। তবে এতদিন পর্যন্ত নির্বাচন নিয়ে সরকারের প্রধান উপদেষ্টা সহ গোটা উপদেষ্টা পরিষদের বক্তব্যগুলো অস্পষ্ট ছিল। সেই অস্পষ্টতার কারণে অনেকে অনেক রকমের অপব্যাখ্যা, ব্যাখ্যা নানান রকমের দিয়েছেন। সেই জায়গা থেকে আমি মনে করি এখন অনেকটাই স্পষ্ট হয়েছে। জি, জনাব আক্তার হোসেন, আপনি এই বিষয়টুকু কিভাবে দেখেন যে বিএনপির যে এই যে হতাশা প্রকাশ করেছে, এটি কতটুকু যৌক্তিক মনে করেন আপনি? দেখেন, বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে আছে। সেই 2006-এর পর থেকে তারা ক্ষমতার 7টুকু পর্যন্ত পাননি। তো এই যে দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতার বাইরে থাকা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা পরিবর্তিত প্রেক্ষাপট তৈরি হওয়া, তখন তাদের মধ্যে একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে তারা ক্ষমতায় আসবেন। কিন্তু সেই আগ্রহের জায়গাটা এত প্রকট যেন বা কালকেই যদি একটা নির্বাচন হয়ে যায়, কালকেই তারা ক্ষমতায় চলে আসবেন, তাই হলে তাদের জন্য ভালো হয়ে যায়। এখানে যে কিছু বিষয় রয়ে গেছে, যে 2000 মানুষ জীবন দিলেন, এত মানুষ আহত হলেন, এত মানুষ রাস্তায় নেমে আসলো, তারা কি শুধুমাত্র হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে আর কাউকে ক্ষমতায় বসানোর জন্যই কি তারা রাস্তায় এসেছিলেন? বিষয়টা এমন না। তারা এসেছিলেন বাংলাদেশের একটা সামগ্রিক পরিবর্তন তারা চেয়েছেন। বাংলাদেশের পুরনো রাজনৈতিক যে কাঠামো আছে, যে পুরনো বন্দোবস্ত আছে, তার বাইরে এসে নতুন বন্দোবস্তের কথা তারা বলেছেন। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তো প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো তো প্রয়োজন আছে। এখন পর্যন্ত যদি প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোতে আমরা যদি না যেতে পারি, এটা একটা বাস্তবতা বাংলাদেশের, যে বাংলাদেশের নির্বাচন করে আসা যে দলগুলো ক্ষমতায় এসেছিল তাদের সময়টাতে যতটা না পরিবর্তন হয়েছে, তার থেকে ভালো পরিবর্তন হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের মতো সময়গুলোতে। আপনি 2007-08-এর সময়টাতে দেখেন বাংলাদেশের জুডিশিয়ারি যে সেপারেশন, এর আগে এত দীর্ঘ সময় ধরে বলা হচ্ছিল, কিন্তু সেপারেশনটুকু ওই সময়টাতে হলো। এখন আমরা তো শুধু সেপারেশন না, আমরা বলতেছি জুডিশিয়ারি স্বাধীন হোক। এখন স্বাধীন করবার মতো একটু সময় তো তাদেরকে দিতে হবে। এরপরে হচ্ছে খুনিদের বিচার। খুনিরা এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। খুনিদের যে বিচারটা করা দরকার, এটা তো পুরোপুরি একটা শুরু হওয়ার বিষয় আছে। তো এখন পর্যন্ত খুনিদের বিচারটাকে যদি নিশ্চিত করবার মতো একটা মেকানিজম তৈরি না হয়, তাদেরকে যদি আইনের কবজায় যদি নিয়ে আসা না যায়,
এখানেই যদি তারা মনে করেন যে এখনই নির্বাচন দিয়ে দিতে হবে, এখনই সবকিছু করে ফেলতে হবে, তাহলে তো এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে জাস্ট একটা তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করবার একটা চেষ্টা বলে আমরা মনে করি। এই সরকার তো কখনোই তত্ত্বাবধায়ক সরকার ছিল না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কাজ হচ্ছে 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেওয়া, এর বাইরে তার আর কোনো কাজ থাকে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র নির্বাচন করে দিবে বিষয়টা এমন নয়, তার একটা অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করে যাওয়া। কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচনের যে প্রেক্ষাপট তৈরি করা, তার জন্য যা কাজগুলো করা দরকার তা করতে হবে। বাংলাদেশের নির্বাচনী যে ব্যবস্থা আছে সেখানে কি কি পরিবর্তন দরকার, এখন পর্যন্ত যে সংস্কার কমিশনগুলো আছে তাদের রিপোর্টই তো প্রকাশিত হয়নি। সেই রিপোর্টগুলো প্রকাশিত হবে, রাজনৈতিক যে বিভিন্ন পক্ষ আছে তাদের মধ্যে আলাপ আলোচনা হবে, বিভিন্ন পক্ষের মধ্যে তাদের মতৈক্য তৈরি হবে এবং একটা সংস্কারের জায়গা তৈরি হবে। এই যে সংস্কারের কাজগুলো আছে সেটা যদি না হয়, তাহলে আমাদের 2000 শহীদ তারা যে জীবন দিলেন, এত মানুষ যে আহত হলেন, আমরা যে দীর্ঘ সময় ধরে মুক্তির একটা স্বপ্ন দেখলাম, সেই মুক্তির স্বপ্নটা আমাদের সুদূর পরাহত হয়ে যাবে। আমরা চাই যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকুক, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সেটা যেন একেবারে স্বচ্ছ নিরপেক্ষ হয়, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সেটা আমরা চাই। কিন্তু এর অর্থ এটা নয় যে তড়িঘড়ি করে একটা নির্বাচন আয়োজন করে বাংলাদেশের মানুষের দীর্ঘ সময়ের যে চাওয়া পাওয়ার জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে সীমাবদ্ধ করে ফেলা হোক, এটা আমরা চাই না। আমরা চাই যে বিএনপির যে হতাশার জায়গাটি আছে সেই হতাশার জায়গা থেকে তারা বেরিয়ে আসবেন, তারা জনগণের যে সুর, সেই সুরের সাথে তারা সুর মেলাবেন। জনগণ যদি তাদেরকে চায় তারা ক্ষমতায় আসবেন, কিন্তু তার আগে পর্যন্ত জনগণকে দেখাতে হবে যে বাংলাদেশের সংস্কারের জন্য তাদের প্রস্তাবনাগুলো কী কী এবং সেই প্রস্তাবনার কতটুকু পরিমাণ এক্সিকিউট করে নিয়ে আসা সম্ভব এবং সেই এক্সিকিউশনের প্রসেসে বিএনপি কতটুকু হেল্প করছে এটা দেখাতে হবে। বিএনপি 31 দফা বাস্তবায়নের কথা বারবারই বলছে, তারা সংস্কারের এই উদ্যোগটির কথা বলছে। আমাদের ফোনে একজন দর্শক আছে, একটু দর্শকের ফোনটি যদি একটু নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি সেলিম, ঢাকা থেকে বলছি। জি, তো আপনাদের আলোচ্য বিষয় হচ্ছে নির্বাচনমুখী রাজনীতি এবং সাম্প্রতিক বাংলাদেশ। দুজনের কাছে আমার প্রশ্ন, নির্বাচনমুখী রাজনীতি বলতে আমি কি বুঝি? বাজারে আমি অস্থির পরিস্থিতি দেখছি, আমি নিজে বাজার করি, বাজারের একেবারে ভয়াবহ পরিস্থিতি। কোন উপদেষ্টা থেকে শুরু করে হাই লেভেলের কেউ কখনোই আমাদের আমজনতার কাছে ক্ষমা চাইলেন না যে আমি ক্ষমা প্রার্থী, আপনাদের বাজার নিয়ন্ত্রণ আমি করতে পারছি না। আমি যে কোনো একটা কাজে, আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম গতকাল, টাঙ্গাইল থেকে আমি বিকেল 5টা থেকে রাত্রি 11টা বেজে গেছে আমার ঢাকায় আসতে। কোথাও কোনো পুলিশ দেখি নাই, ট্রাফিক অবস্থা ভয়ঙ্কর, ভয়াবহ পরিস্থিতি, কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার চোখে পড়েনি। তা আমাদের নিকট হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্ব পালন করে তাদের ভাতা বন্ধ করে দেন, তাদের বেতন দেওয়ার দরকার নেই। আমার আপনার সকলের কষ্টের অর্জিত অর্থ তাদেরকে দিয়ে লাভটা কি? এই দেশ, আমি 16 বছর ভোট দিতে পারিনি, আমার এত তাড়াহুড়া নেই আমার ভোট দেওয়ার। ভোট পরে হোক, দেশ আগে সংস্কার হোক, দেশ সুন্দর হোক, আমার দেশটা সুন্দর থাকুক, এটি সকলের। জি ধন্যবাদ জনাব সেলিম আপনাকে। নাজমুল আশরাফ, আপনার কাছে যদি আসি, দর্শক যে প্রশ্নটি রেখেছিলেন যে বাজার দর পরিস্থিতির কথা বলছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা ঠিকমতো কাজ করছে না, ভাতা বন্ধ করে দেওয়া উচিত, এক্ষেত্রে আপনার অভিমত? না দেখেন, দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা এই দুটি বিষয় কিন্তু অভ্যুত্থানের পর থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মানুষ দেখছে, আলোচনা করছে, কারণ এটা তার প্রতিদিনকার ব্যাপার। নির্বাচন হলে নির্বাচিত সরকার আসবে, সে সরকার এসে আবার দেশটাকে অনেক সুন্দর করে দেবে, ওটা অনেক দূরের ব্যাপার। প্রতিদিনকার ব্যাপার হচ্ছে মানুষের দ্রব্যমূল্য, মানুষের জীবনযাপন, মানুষের চলাফেরা, মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের কর্মসংস্থান, এগুলো যেগুলো প্রতিদিনকার স্বার্থ, নিশ্চয়ই সেগুলো দেখতে হবে। অন্তর্বর্তী সরকার সেগুলো দেখছে। অবস্থা যে একেবারেই মানে যাচ্ছে তাই আমরা বলছি, কিন্তু আমি বলছি যে পরিস্থিতি তো দিন দিন পাল্টাচ্ছে। অভ্যুত্থানের পরে যে অবস্থা ছিল দেশে, তার চেয়ে এখন ভালো অবস্থায় আছে না? হয়তো আরও ভালো অবস্থায় যাবে, কিন্তু আমরা যে ব্যর্থতাগুলো নিয়ে কথা বলি, এটা যে কোনো সরকারের সময় তো এরকম ঘটনা ঘটে না। এখন এই সময় ঘটছে বলে আমরা এই সরকারকে দায়ী করছি, নিশ্চয়ই তাদেরকে তো দায়ী দেবই। কিন্তু নির্বাচন চাইলে পরে যারা মনে করে যে পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে ক্ষমতা যাওয়ার জন্য বিএনপি বা যারা চায়, বলা হয় নির্বাচন ছাড়া আপনার সমাধান কি? আপনি সংস্কার নির্বাচন নিয়ে আমরা 4 মাস বিতর্ক করলাম, বিভিন্ন পক্ষের নানান বক্তব্য আমরা শুনলাম, সরকার থেকে শুরু করে রাজনৈতিক দল, আন্দোলনকারীরা, বিভিন্ন সংগঠন, পেশাজীবী, সবাই সংস্কার নির্বাচন, কোনটা আগে কোনটা পরে, কোনটা কত দূর, অনেক কিছু হয়েছে। এটার কিন্তু একটা সমাধান দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা এই সবশেষ জাতির উদ্দেশ্যে ভাষণের আগের জাতির উদ্দেশ্যে ভাষণে, এবং তখন তিনি ধারাবাহিক বেশ কয়েকটা সাক্ষাৎকার দিয়েছেন, ডেইলি স্টারে সাক্ষাৎকার দিয়েছেন, আরও দেশি বিদেশি কিছু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।
সেখানে বণিক বার্তা সাক্ষাৎকার দিয়েছেন। ওখানে তিনি স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দেওয়ার কথা, সেটি যদি ডিসেম্বরে না পারে জানুয়ারি ফেব্রুয়ারিতে দেবে। এরপরে সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে তিনি ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। রাজনৈতিক দলগুলো যেটা সিদ্ধান্ত নেবে বেশিরভাগ ঐক্যমতে পৌঁছাবে যে আমরা কতটুকু সংস্কার চাই। কমিশন তো সুপারিশ দেবে, প্রত্যেকটা কমিশন সুপারিশ দেবে, সেই সুপারিশের কতটুকু এই সরকার করবে, কতটুকু নির্বাচিত সরকার এসে করবে, সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। যদি কিছুটা বলে কিছুটা করবেন, যদি বেশিরভাগটা বলে বেশিরভাগটা করবেন। আর যদি রাজনৈতিক দলগুলো একমত হয়ে বলে যে না কোনো সংস্কার দরকার নাই, নির্বাচন দিয়ে দেন, উনি নির্বাচন দিয়ে দেবেন। তো প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আমি কোনো অস্পষ্টতা দেখি না, স্পষ্ট করে বলেছেন। ফলে সংস্কার আর নির্বাচন নিয়ে নতুন করে বিতর্ক করার কোনো দরকার নাই। আর সংস্কারের যেই প্রত্যাশা, সংস্কারের যে দাবি, সংস্কারের যেই কথা আমরা প্রতিনিয়ত শুনি, সেটির একটা সীমা থাকা উচিত, একটা মাত্রা থাকা উচিত, একটা পরিকল্পনা থাকা উচিত। সেটা হচ্ছে আমি নির্বাচনের আগে কোন কোন সংস্কার করব, ভালো একটি নির্বাচনের জন্য কী কী বিষয় সংস্কার করব, এবং গোটা রাষ্ট্রের আমূল পরিবর্তন যেটি আন্দোলনকারীরা চান বা জনাব আখতার হোসেন বলেছেন, সেই আকাঙ্ক্ষাও মানুষের মধ্যে আছে। সেটি শেষ করে যদি নির্বাচনে যেতে হয় তাহলে কত বছর লাগবে আল্লাহ জানে। এবং ততদিন পর্যন্ত একটি অনির্বাচিত দুর্বল সরকার দেশ চালাতে গিয়ে কী অবস্থা হবে সেটাও কিন্তু মানুষ দেখবে। ফলে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে এতটুকু সংস্কার করে নির্বাচনের পরে নির্বাচিত সরকার এবং সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে বাকি কাজগুলো করবে। এখন আপনি এই সরকার যত সংস্কারের সুপারিশই করুক না কেন, এগুলো বাস্তবায়ন কারা করবে, কিভাবে হবে? রাজনৈতিক দলগুলোর মাধ্যমে হবে, সংসদের মাধ্যমে হবে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। সেই কাজগুলো তো তখনই হবে। আপনি রাজনৈতিক দলের মতামত না নিয়ে আপনি ধরেন 5 বছর ধরে সংস্কারের কাজ করলেন, এগুলো বৈধতাকে দেবে। তারা যদি কনসেন্ট না দেন তাহলে এই বৈধতা তো তারা দেবে না। না দিলে কি হবে? এই 5 বছর, 3 বছর, 2 বছর, কথার কথা যে দীর্ঘ সময় নিয়ে আমি সংস্কার করলাম, কিন্তু এগুলো একেবারে জিরো হয়ে যাবে। আমরা 1-11 সময় কিন্তু সংস্কারের অনেক উদ্যোগ দেখেছি, শেষ পর্যন্ত জিরোই ছিল, কারণ সেই সংস্কার কেউ বাস্তবায়ন করে নাই এবং সেই সংস্কার বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত ছিল না। এখন কিন্তু আমরা দেখছি নানান বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে যারা পতিত তারা ছাড়া এক ধরনের ঐক্য আছে। ফলে ওই ঐক্যমতের ভিত্তিতে যদি সংস্কার করা হয়, কতটুকু আগে নির্বাচনের, কতটুকু নির্বাচনের পরে, সেই মোতাবেক তারা করতে পারে। আর যেই দোষটা সবচেয়ে বেশি দেওয়া হয় বিএনপিকে, নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, আমি একজন নাগরিক হিসেবে চিন্তা করি যে বিএনপি কেন নির্বাচনের জন্য তারা করছে, 16 বছর ক্ষমতার বাইরে, 18 বছর ক্ষমতার বাইরে, সেজন্য নাকি নির্বাচন বিলম্বিত হওয়ার ফলে অন্য কিছু ঘটতে পারে, সংস্কারের নামে অন্য কিছু ঘটতে পারে। বহুবিধ ষড়যন্ত্র দেশে বিদেশে আছে বাংলাদেশকে নিয়ে। ফলে ওই আশঙ্কাও কিন্তু থাকে। সেই আশঙ্কা বিএনপির মতো একটি বড় দল করাটা অস্বাভাবিক কিছু না, আরও অনেক দল করতে পারে। ফলে আমি বলছি যে জাতীয় ঐক্যটাকে বজায় রেখে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া, নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া এবং এই পরিক্রমা চালিয়ে যাওয়া উচিত। এটার বিভ্রান্তিটা তখনই তৈরি হয় যখন অবাস্তব সব কথা বলা হয় যে আমি গোটা রাষ্ট্র বদলে ফেলবো, আমি সংবিধান বদলে ফেলবো, সীমানা বদলে ফেলবো, দেশ বদলে ফেলবো, মানে রাষ্ট্রের যত অঙ্গ আছে সব কিছু আমূল পরিবর্তন করে ফেলবো। সেটা ধাপে ধাপে করতে হবে প্রয়োজন অনুযায়ী, এবং আবারও বলছি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে। এটি আমি আপনি উনি বললে হবে না। জি, জনাব আখতার হোসেন, আপনার কাছে যদি এই যে দর্শক যে প্রশ্নটি রাখলেন সেটির একটু ছোট্ট অভিমত আপনার কাছে জানবো, এবং একই সাথে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আজকে কিন্তু সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলেছেন যে নির্বাচনে আসতে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বা তিনি দেখছেন না, সেটি বলেছেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে আপনার পর্যালোচনা একটু শুনবো। দর্শক যিনি যুক্ত হয়েছিলেন তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলেছেন। সব থেকে ভয়ঙ্করভাবে যে কথাটা তার বক্তব্যে ফুটে উঠেছে সেটা হলো তিনি একটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, কোথাও তিনি পুলিশের উপস্থিতি দেখেন নাই, এবং ট্রাফিক পুলিশ থেকে শুরু করে নিয়ে রেগুলার যা পুলিশ আছে তাদের কোনো কার্যক্রম তিনি ওই অর্থে দেখছেন না। এবং তার কথা হলো যে যদি আমাদেরকে নিরাপত্তা নাই দিতে পারে পুলিশ, তাহলে পুলিশকে কেন ভাতা দেওয়া হবে? এটা তার কনসার্ন যৌক্তিক। কারণটা হলো যে পুলিশ বাহিনী থেকে শুরু করে নিয়ে আইনশৃঙ্খলা সব বাহিনীগুলো জনগণের ট্যাক্সের পয়সায় কিন্তু তাদের বেতনাতে হয়ে থাকে সব কিছু। কেন? যে তারা পিপলকে সার্ভ করবে। এখন পিপলকে যদি তারা সার্ভ করতে না পারে, যদি তারা নিরাপত্তাটুকু দিতে না পারে, তাহলে কেমন করে তাদের এই যে বেতন পাওয়াটা এটা কিভাবে যৌক্তিক হয় বা নৈতিক হয়? এটা তো পুলিশের যারা আছে, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছে, তাদের তো এই জায়গাটাতে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার আসলে, যে পুলিশের মধ্যে থেকে কারা কারা আসলে ঢিমে তালে চলছে এটাও কিন্তু তদন্ত করা দরকার। এবং যদি এরকমটা হয় যে পুলিশের মধ্যে এখন পর্যন্ত অনেকেই আছেন যারা
ওই সময়টাতে গণহত্যায় নেতৃত্ব দিয়েছে এরকম যারা আছে, ঘাপটি মেরে বসে আছে, ইচ্ছা করলে পুলিশ ডিপার্টমেন্টাল তাদের তদন্ত করেই কিন্তু তাদেরকে খুঁজে বের করা সম্ভব, তাদেরকে খুঁজে বের করুক। এবং যেহেতু বাংলাদেশের যে পরিমাণে মানুষ, আসলে সে পরিমাণে পুলিশও নাই, এটাকে দরকার যে আমাদের আরও বেশি পরিমাণে পুলিশ দরকার। প্রয়োজনে আমাদের পুরো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত পুলিশ সেক্টরটা, সেটাকে রিশাফল করা দরকার। প্রয়োজনে নতুন একটা কাঠামো এখানে করা দরকার। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই জায়গায় দর্শকের যে কনসার্ন, সেটার সাথে আমার তার যে মানে আবেগ অনুভূতির জায়গাটি আছে, সেটার প্রতি আমার একটা শ্রদ্ধার জায়গা আছে। কিন্তু আমরা আবার এটাও দেখেছি যে একেবারে অভ্যুত্থানের পরপরের যে সময়টাতে, তখন যতটা খারাপ অবস্থা ছিল তার থেকে কিছুটা বেটার একটা অবস্থা আছে। কিন্তু এখন যে বেটার অবস্থাটা আছে সেটা পর্যাপ্ত নয় বলে আমাদের কাছে মনে হয়। এই পর্যাপ্ত নয় হওয়ার যে বিষয়টা আছে, সেটা থেকেই তার ক্ষোভ যে প্রয়োজনে পুলিশের বেতন বন্ধ করে দেওয়া হোক, তারা যদি নিরাপত্তাই না দিতে পারে। আর আপনি দ্বিতীয় যে অংশটা বলেছেন বদিউল আলম মজুমদারের বক্তব্যের সূত্র ধরে, তিনি বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা নেই। দেখেন বিষয়টা কীরকম, আওয়ামী লীগকে এখন পর্যন্ত আইনগতভাবে নিষিদ্ধ করা হয়নি। একটা সামাজিক সম্মতি আমাদের মধ্যে উৎপাদিত হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, যে যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, যে দলের শাসকেরা এবং যে দলটা মিলে এই কাজটা করেছে, তারা বাংলাদেশে নৈতিকভাবে আর নির্বাচন করবার মতো তাদের অধিকার থাকে না। নাৎসি পার্টি যেমন করে এখানে বিলুপ্ত হয়ে গেছে, তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তাদের আসলে সেরকম পরিণতি তাদের হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে সরকার করে স্পষ্ট বক্তব্য দেয়নি। যদি তাই হয়ে থাকে, তাহলে কিন্তু আইনগত যে জায়গাটি আছে, আইনগত জায়গায় তো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধার জায়গাটি ওইভাবে ওইখানে থাকতেছে না। তাহলে এইখানে আইনের যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে কেমন সিদ্ধান্তে আসা দরকার, সেটা কিন্তু আবার রাজনৈতিক যে পক্ষগুলো আছে, বিএনপি বলছে আওয়ামী লীগের বিষয়টা এটা জনগণ ঠিক করবে। এখন আমরা বলতেছি আমাদের জায়গা থেকে যে যারা গণহত্যা করেছে তাদের যেন বিচার করা হয়, দল হিসেবে আওয়ামী লীগকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, তার কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান না। এই কারণে কিন্তু বদিউল আলম মজুমদার এই কথাটা বলতেছেন। এবং এই যে তার যে বলাটা, সেটাকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা প্রত্যাখ্যান করছেন, এই প্রত্যাখ্যান করাটা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য অত্যন্ত যৌক্তিক একটা পদক্ষেপ। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেখেছে তাদেরকে যারা মানে হত্যা করেছে, তার ভাইকে হত্যা করেছে, সেই বাংলাদেশে এসে এখানে সে গণতন্ত্রের কথা বলবে, গণতন্ত্রের যে নিয়ামক নির্বাচন, সেখানে তারা অংশগ্রহণ করবে গণহত্যা করে এসেও, এটা তো গণতন্ত্র হতে পারে না। যারা গণহত্যা করলো তারা তো গণতন্ত্র তাদের জন্য না, গণতন্ত্রের প্রতিযোগিতা তাদের জন্য না, তাদের জন্য যা তাদের যে বিচারিক প্রক্রিয়ায় যখন তারা আসবেন, বিচারিক প্রক্রিয়ায় যে অধিকার সেটা তারা প্রাপ্ত হবেন। কিন্তু কোনোভাবেই জনগণের তারা নেতৃত্ব দিবেন, সেটা তো তাদের কোনোভাবেই তাদের অধিকারের মধ্যে থাকতে পারে না। এই জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্যের সাথে আমরা একমত। আমরা যেটা চাই সেটা হলো যে আওয়ামী লীগ 14, 18 এবং 24-এ যে ভুয়া ইলেকশনগুলো করেছে, এই ইলেকশনগুলোতে যারা পার্টিসিপেট করছে, আইন অনুযায়ী যদি ধরা হয় যে নির্বাচন জালিয়াতি থেকে শুরু করে নিয়ে সব কিছু, তাহলে তো আইনগতভাবেই তো অসংখ্য ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব। যারা নির্বাচনে প্রার্থিতা করেছেন, যারা বিভিন্ন মানে কেন্দ্রগুলোতে এজেন্ট ছিলেন এবং কেন্দ্রগুলোতে যারা দখলদারি করেছেন, এইভাবে প্রত্যেকটা কেন্দ্রেই তো অসংখ্য ব্যক্তি আছেন যারা এই নির্বাচনে জালিয়াতির সাথে যুক্ত। তাদেরকে কেন এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না? যারা শাপলার গণহত্যা করেছে, যারা বিটিআরদের ওখানে বিদ্রোহের সময়টাতে সেখানে একটা গণহত্যা চালিয়েছে, যারা এই জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে, তাদের কেন সকলকে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি করা যাচ্ছে না? তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক, দল হিসেবে আওয়ামী লীগ তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হোক। এবং এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে হবে, এই কারণে আওয়ামী লীগকে নিয়ে এসে এখানে বসাতে হবে, এটা তো হতে পারে না। বাংলাদেশে আওয়ামী লীগ তার লেজিটিমেসি হারিয়েছে বাংলাদেশে একটা গণহত্যা করার মধ্য দিয়ে, তার লেজিটিমেসি এখানে শেষ হয়ে গেছে। নৈতিকভাবে বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের সমর্থক যারা আছেন, তারাও এখন আওয়ামী লীগের ব্যাপারে যদি তারা বিবেকবান হয়ে থাকেন, তাদের এইটা ধারণা আসবার কথা যে যে গণহত্যা করেছে সে দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করবার কথা, আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থকরা আছেন। কিন্তু যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছেন, মানুষের বিপক্ষে যারা কাজ করেছেন, তারা তো তাদের অবস্থান থেকে ছাড়বেন না। কারণ তাদের কাছে মনেই হয়েছে, এখন পর্যন্ত তারা মনে করেন যে এই যে 2000 স্টুডেন্টকে তারা হত্যা করলো, তাদের জায়গা থেকে তারা জাস্টিফাইড। তারা মনে করেন যে যারা এখন পর্যন্ত যাদের অনুশোচনা আসে নাই, তাদেরকে তো অন্তত আইনের আওতায় নিয়ে আসতে হবে। যাদের এখন পর্যন্ত গণহত্যা করেছে, তার অনুশোচনাই নাই, তাকে নিয়ে এসে নির্বাচনে বসানো, এটা কোনোভাবেই সম্ভবপর হতে আমরা দেব না। জনাব নাজমুল আশরাফ, একদম ছোট করে যদি আপনি আপনার অভিমত একটু জানান। প্রথম কথা হচ্ছে কি যে ডক্টর বদিউল আলম মজুমদারের বক্তব্যটাকে বিকৃত করা হচ্ছে। ডক্টর বদিউল আলম মজুমদারকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। প্রথম কথা হচ্ছে কি যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না, নিষিদ্ধ হয় না এখনো।
নিষিদ্ধ হলে পরে তো প্রশ্নই আসে না। তিনি যে কথাটা বলেছেন, তিনি বলেছেন আওয়ামী লীগে প্রথম উনি বলেছেন যে দেখার অপেক্ষায় আছেন কি হয়, কারণ এটি তো তার উপরে বা তার কমিশনের উপর নির্ভর করে না, এটা সরকার এবং সংশ্লিষ্ট সকল দল মিলে হয়তো সিদ্ধান্ত নেবে। তো দেখার অপেক্ষায় আছেন। তারপর তিনি বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হতে তো দেখছি না। কোনো বাধা সৃষ্টি কি হয়েছে আপনি দেখেছেন? কোনো বাধা, কোনো আইনি বা রাজনৈতিক বা সামাজিক কোনো বাধা? তো ওই বাধা সৃষ্টি হতে দেখছেন না, আর রাজনীতি নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই, একটু পার্থক্য আছে। সেই জন্য হয়তো ডক্টর বদিউলের বক্তব্যটা নিয়ে সমালোচনা হচ্ছে। এখন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, আমরা বড় দুটি দল, এখন পর্যন্ত সবচেয়ে বড় দুটি দল বিএনপি এবং জামাতের বক্তব্য যা শুনেছি, তারা আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করার পক্ষে না, জনগণের উপর ছেড়ে দিচ্ছেন, জনগণ সিদ্ধান্ত নেবে ইত্যাদি ইত্যাদি। সরকারের দিক থেকেও সেটা বলা হয় নাই। সেক্ষেত্রে আপনি এই দলটিকে কোন আইনে কোন যুক্তিতে নির্বাচন থেকে বিরত রাখবেন? আচ্ছা, যেটা আবার আক্তার হোসেন সাহেব বলেছেন যে এই দলটি এই ঘটনা ঘটিয়েছে, এখানে একটু ছোট্ট কারেকশন দিই। জেনোসাইড, যেটার অর্থ বাংলা হচ্ছে গণহত্যা, অনেকগুলো মানুষ একসাথে মারলে সেটা গণহত্যা হয় না। গণহত্যার একটা সংজ্ঞা আছে এবং সেটা বিস্তারিতভাবে আপনার বলতে গেলে যে এই হত্যাকাণ্ড যেটি হয়েছে গণ অভ্যুত্থানের সময়, এটি নির্বিচারে হত্যা করা হয়েছে, গণহত্যা না। ফলে এই নির্বিচারে হত্যার জন্য আওয়ামী লীগ দায়ী, আওয়ামী লীগের প্রশাসন দায়ী, আওয়ামী লীগের সরকার দায়ী, আওয়ামী লীগের মন্ত্রী প্রধানমন্ত্রী যা যা ছিল তারা সবাই দায়ী। এদের প্রত্যেকের বিচার হওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, এটা নিয়ে কারো দ্বিমত নাই। এখন সেই জন্য আপনি এই দলকে নিষিদ্ধ করবেন কিনা, দল নিষিদ্ধ করলে কি হয়, দল নিষিদ্ধ করার ক্ষেত্রে ঐক্যমত আছে কিনা, দল নিষিদ্ধের ব্যাপারে বড় দলগুলো কি বলছে বা এখন যারা সরকার আছেন তারা কি বলছেন, তাতে করে আমরা নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা দেখছি না। সেই হিসেবে তারা নির্বাচন করতেই পারে, সেটাই ডক্টর বদিউল আলম মজুমদার বলার চেষ্টা করেছেন। আবার আমরা যখন অভ্যুত্থানের কথা ভাবি, অভ্যুত্থানে আওয়ামী লীগের যে ভূমিকা, আওয়ামী লীগ সরকারের ভূমিকা, পুলিশের ভূমিকা, জঘন্য নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, সেই ক্ষেত্রে ওই দলের প্রতি, ওই দলের ব্যক্তিদের প্রতি মানুষের ক্ষোভ, ঘৃণা, আক্রোশ সেটা তো থাকবেই, অনেক দিন হয়তো থাকবে। আক্তার হোসেন, আপনার কাছে যদি আসি, যে অভ্যুত্থানে যে বিশাল শক্তির জন্ম হলো, সেটিকে কি সমাজের ইতিবাচক বিকাশে কাজে লাগানো যাচ্ছে কিনা, আপনার কি অভিমত? আমাদের এবারের আন্দোলনে বিশেষত তরুণরা যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্বে আপামর জনতার যে অংশগ্রহণ, এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক মানুষ সবগুলোতে বড় ধরনের একটা পরিবর্তন এসেছে বলে আমি মনে করি। অলরেডি দেখবেন যে এখন মানুষেরা এই যে সরকার আছে, এই সরকারকে নিজের সরকার বলে ওন করছে, আবার একই সাথে সরকার যদি কোনো ভুল করছে তার সমালোচনা করতে দ্বিধাবোধ করছে না। এই যে পরিবর্তনটা, এটা কিন্তু বিশাল বড় পরিবর্তন, যে যাকে আমরা সমর্থন করেছি সেও যদি ভুল করে তো আমরা সেটার সমালোচনা করতে পারি। এই পরিবেশটা, এটা তো এর আগে কখনো কোনো সরকার ওইভাবে এনশিওর করেও নাই এবং ওই মনস্তত্ত্বটা আসলে ওইভাবে ছিল না। এবং বাংলাদেশের এই যে তরুণরা, তারা বাংলাদেশে ভালো কিছু একটা দেখতে চায়, বাংলাদেশের স্বার্থ, এই স্বার্থের ব্যাপারে তারা একাট্টা। দেখেন, এর আগে বিভিন্ন সময়গুলোতে আমাদের যে তরুণরা আছে তারা তো নিজেদের জীবন জীবিকা সেসবের মধ্যেই তারা বোধ হয়ে গেছিলেন, এর বাইরে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার জায়গাটুকু খুব অল্প তরুণের মধ্যে ছিল। কিন্তু এখন তরুণদের মধ্যে রাজনৈতিকভাবে সচেতনতা অনেক বেশি, অনেক বেশি সংখ্যক তরুণরা বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে। বাংলাদেশের স্বার্থ কি, বাংলাদেশের স্বার্থের বিরোধী যদি কোনো কথা কোথাও হয় তো সেই জায়গায় সে প্রতিবাদটুকু করছে। বাংলাদেশের সামগ্রিক পরিবর্তন, সেই সামগ্রিক পরিবর্তনের জন্য কি কি করা যেতে পারে সেই জায়গায় তারা তাদের প্রস্তাবনাগুলো রাখছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যখনই কোনো ধরনের কোনো অন্যায় হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, সে জায়গায় মানুষেরা একত্রিত হয়ে সেটাকে প্রতিহত করবার বা তার বিপক্ষে তারা দাঁড়াবার একটা শক্তি মানুষ অর্জন করেছে। এবং বাংলাদেশের মানুষ এই যে আগে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী এগুলো করে যে ক্ষমতা দখল করে রাখার মতো যে মানসিক একটা পরিণতি ছিল আর কি, সেই পরিণতিটা আর মানুষ বরণ করতে চায় না। মানুষ এখন সাহসী হয়ে উঠেছে। এই সাহসী হয়ে ওঠাটা আমাদের এই যে প্রজন্ম, সেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটা ট্রান্সফার হবে এবং বাংলাদেশ সামনের দিনে আসলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, যে শক্তির আবির্ভাব আমরা দেখেছি, তার মধ্য দিয়ে এটা আমাদের কাছে আরো সুন্দর করে ধরা দেবে বলেই আমার মনে হয়। জি, জনাব নাজমুল আশরাফ, আপনার কাছ থেকেও একই বিষয়টি একটু জানতে চাব। জনগোষ্ঠীর আপনার প্রায় 2/3 হচ্ছে তরুণ। এই তরুণরাই হচ্ছে দেশের শক্তি, এই তরুণরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, এই তরুণরাই বাংলাদেশকে নতুন করে গড়বে।
গণ অভ্যুত্থানে এই তরুণরাই নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সেই গণ অভ্যুত্থানে তরুণদের সাথে অন্যান্য বয়সী লোকজনও ছিল, এবং যেই নেতৃত্ব আমরা এখন দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, জাতীয় নাগরিক কমিটিতে, ইনকিলাব মঞ্চে, এরকম অনেকগুলো জায়গা আমরা দেখছি যেখানে ওই আন্দোলনের নেতৃত্ব দানকারী যারা ছিলেন তারা এগুলোর নেতৃত্ব দিচ্ছেন। এবং দলের কথা আপনি বলছিলেন, তখন আমি গত কয়েকদিন ওনাদের জাতীয় নাগরিক কমিটি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবার কথা শুনছিলাম যে নতুন যে রাজনৈতিক দল গঠন করবে সবাই মিলে না, মানে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ইনকিলাব মঞ্চ বা যে 3 জন উপদেষ্টা সরকারে আছেন তারা সবাই মিলে একটা দল করবেন না। ওনারা বলছেন যে এই প্ল্যাটফর্মগুলো থাকবে, ইফ আই এম নট রং, এই প্ল্যাটফর্মগুলো থাকবে, কিন্তু একটা নতুন রাজনৈতিক দল তারা করতে চান। সেখানে হয়তো সব জায়গা থেকে লোকজন যাবে, ভালো কথা, কারণ দেশ বদলের জন্য তরুণদের বিকল্প নাই। তরুণদের যে ভাবনা, তাদের যে সাহস, তাদের যে শক্তি, তাদের যে অর্জন, এটা খুবই ইতিবাচক, কিন্তু এটার ইতিবাচক ব্যবহারই যাতে হয়। আমরা অনেক সময় অনেক ঘটনার ক্ষেত্রে দেখি যে মনে হয় যে সেই তারুণ্য, সেই শক্তি, সেই সাহস, সেই নেতৃত্ব এবং অভ্যুত্থানের যে অর্জন, এটা অনেক ক্ষেত্রে মনে হয় যে একটু অবাস্তব, অপব্যবহার, হুমকি ধামকি, মাস্তানির পর্যায়ে চলে যায় আর কি। তো সেটা তারুণ্যের জন্যই হয়। সে কারণেই তারুণ্যের সাথে আপনার প্রৌঢ়ের, অভিজ্ঞের, বয়োজ্যেষ্ঠদের মিলনেই তো সব কিছু হয়। কিন্তু কখনো কখনো এই তারুণ্যের নেতৃত্ব যাদেরকে আমরা চিনি, প্রতিদিন যাদের কথা শুনি, তারা মনে হয় কাউকেই মানতে চান না, তারাই সব কিছু, তারাই মানে গোটা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবেন। এরকম দেখে মাঝে মধ্যে একটু হতাশা লাগে। এগুলো সাময়িক উত্তেজনা, হয়তো ঠিক হয়ে যাবে এক সময়। আমরাও প্রত্যাশা করছি সবই ঠিক হয়ে যাবে, এবং এই পরিস্থিতি যেটি চলছে এবং সেটিও আসলে তরুণরাই ভবিষ্যৎ। আপনারা যে কথাটি বলছেন, অবশ্যই তরুণরাই ভবিষ্যৎ। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকে এখানেই শেষ করব। পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।